প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। এজন্য তোমাদের ডিসেম্বর পর্যন্ত আমাদের পেইড কোর্সটি চলমান থাকবে আর কি। তোমরা যদি কেউ বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত ভাবে নিতে চাও তাহলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। পেইড কোর্সে ভর্তি হতে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আর এখানে যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চাও তাও আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা জানি যে আমাদের পরীক্ষায় 15টি হচ্ছে এমসিকিউ আসবে এবং 10টি হচ্ছে এক কথায় উত্তর আসবে। তার মানে 25টা, টোটাল 25টাতে 25 মার্ক। তার মানে এটা অনেক সিরিয়াস পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা এমসিকিউ হোক, প্রত্যেকটা এক কথায় উত্তর হোক আর যাই হোক না কেন আমাদের ব্যাখ্যা সহ খুব সুন্দর করে বুঝে শুনে পড়তে হবে, ঠিক আছে? যেমন বাংলার ক্ষেত্রে যেগুলো বোঝার মতো সেগুলো বুঝতে হবে, বাকি যে সাবজেক্ট গুলো আছে সেগুলো তো অবশ্যই বুঝে পড়তে হবে। ওকে, তাহলে প্রথম প্রশ্ন, মোহাম্মদ আব্দুল হাই কত সালে জন্মগ্রহণ করেন? মোহাম্মদ আব্দুল হাই জন্মগ্রহণ করেন 1919 সালে। তারপর 2 নম্বর, বিলেতে 750 দিন আব্দুল হাইয়ের কি জাতীয় গ্রন্থ? এটা হচ্ছে ভ্রমণ অভিজ্ঞতা জাতীয় গ্রন্থ। 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের মানুষেরা কোন দেশ থেকে আমদানিকৃত মাংস খায়? মাংস খায় অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা। 4 নম্বর, ইংল্যান্ডে দুধ ও দুধজাত জিনিস আমদানি করা হয় কোথা হতে বা কোথা থেকে? এটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ডে দুধ এবং দুধজাত জিনিস আমদানি করা হয়। 5 নম্বর প্রশ্ন, লন্ডনে সড়কে লাল বাতি কিসের সংকেত দেয়? লাল বাতি হচ্ছে থেমে যাওয়ার সংকেত দেয়। রাস্তা সবুজ সড়ক বাতি কিসের সংকেত দেয়? সবুজ হচ্ছে গাড়ি চালার, মানে গাড়ি এখন চলতে পারে, কোনো সমস্যা নেই। ইংল্যান্ডের এখানে 7 নম্বর, ইংল্যান্ডের ল্যান্ড লেডিরা সাধারণত কোথায় বাস করে? ল্যান্ড লেডিরা বাস করে হচ্ছে বেজমেন্টে। 8 নম্বর, লন্ডনের সবচেয়ে বড় পার্কের নাম কি? সবচেয়ে বড় পার্কের নাম হচ্ছে হাইড পার্ক। 9 নম্বর প্রশ্ন, প্যান্টোমাইম শব্দের অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে মুকাভিনয়। তারপরে 10 নম্বর, মোহাম্মদ আব্দুল হাই কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন হচ্ছে 1969 সালে। তাহলে 1919 সালে জন্মগ্রহণ করেন এবং 1969 সালে তিনি মৃত্যুবরণ করেন। এখানে 11 নম্বর প্রশ্ন, ছবির বিবরণে থাকতে হবে। ছবি যদি থাকে তাহলে বিবরণে কি থাকতে হবে? ছবির বিষয় থাকতে হবে, ছবির সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া থাকতে হবে। ছবিটি তোলা বা আকারের সঠিক স্থান তারিখ এগুলো না থাকলেও এগুলো থাকার দরকার নেই, তাহলে 2টা থাকবে। তারপরে 12 নম্বর, মোহাম্মদ আব্দুল হাই একজন কি ছিলেন? তিনি ছিলেন একজন ভাষা বিজ্ঞানী ছিলেন, একই সাথে তিনি একজন সাহিত্যিক ছিলেন এবং এখানে তিনি বিচারক ছিলেন না। তারপর 13 নম্বর প্রশ্ন, বিবরণমূলক যে রচনা লেখার ক্ষেত্রে বিবরণমূলক লেখার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কি? যেমন ভাষা সাবলীল হতে হবে এবং তথ্য উপাত্তের আধিক্য কম থাকতে হবে। এখানে তথ্য বেশি থাকবে না, কম থাকবে। এরপর দেখো, নিচের উদ্দীপকটি পড়ে 14 এবং 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভ্রমণ মানুষের কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি এনে দেয়। বিভিন্ন দেশে ভ্রমণের ফলে নানা জ্ঞান অর্জন হয়। বিভিন্ন জাতির ভাষা সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। অনেকে আছেন যারা তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখেন, যা পাঠ করে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভ্রমণ অভিজ্ঞতা বিশিষ্ট তোমার পাঠ্য রচনা কোনটি? মানে ভ্রমণ সম্পর্কে লেখা রয়েছে তোমাদের বইয়ে, সেটা কোনটা? আমরা সেটা দেখেছি, মোহাম্মদ আব্দুল হাইয়ের বিলেতে 750 দিন। তারপরে 15 নম্বর, সাদৃশ্য রচনাটিতে ফুটে উঠেছে। এই যে রচনাটিতে কি ফুটে উঠেছে? এই যে কোনটার কথা বলেছে? বিলেতে 750 দিন। ওই রচনাটিতে কি ফুটে উঠেছে? ইংল্যান্ডের প্রকৃতি ফুটে উঠেছে, ইংল্যান্ডের পরিবেশ এবং ইংল্যান্ডের বৈশিষ্ট্য, এখানে সবকিছুই ফুটে উঠেছে। এটার আনসার হবে ঘ নম্বর। পরেরটা, নিচের উদ্দীপকটি পড়ে 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভুবন খুব মনোযোগ দিয়ে হোমওয়ার্ক তৈরি করেছিল। তার বাবা অফিস থেকে ফিরে বলল, কিরে কি লিখছিস এত মনোযোগ দিয়ে? ভুবন উত্তর দিল, আমাদের ক্লাসে আজ হোমওয়ার্ক দিয়েছে। এমন কোন স্থানের কথা লিখতে বলেছেন যেখানে আমরা ভ্রমণ করেছি। তো এখানে 16 নম্বর, ভুবনকে কোন ধরনের লেখা হোমওয়ার্ক দিয়েছেন তার শিক্ষক? এটা দিয়েছেন হচ্ছে বিবরণমূলক লেখা। যেহেতু এখানে ভ্রমণের সম্পর্কে লিখতে হবে তাই বিবরণমূলক লেখা থাকবে এখানে।
তো এইখানে আমরা দেখো এক কথায় উত্তর এখন দেখবো, মানে এতক্ষণ আমরা এমসিকিউ টাইপের যত প্রশ্ন, এখানে যে এমসিকিউ টাইপের প্রশ্ন অধ্যায় থেকে যেগুলো হতে পারে সেগুলো দেখলাম। এখন আমরা দেখবো এক কথায় উত্তর, নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর। আমাদের পরীক্ষায় এক কথায় উত্তর আসবে 10টি, তো 10টা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে এগুলো এমসিকিউ তেও আসতে পারে, আবার এমসিকিউ গুলো পড়তে হবে যেগুলো এক কথায় উত্তর আসতে পারে। মোহাম্মদ আব্দুল হাই কত সালে জন্মগ্রহণ করেন, এটা কিন্তু আমরা এমসিকিউ তে দেখেছি, 1919 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত, 1969 সালে। কে একই সঙ্গে ভাষা বিজ্ঞানী ছিলেন এবং সাহিত্যিক ছিলেন? মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাইয়ের বিখ্যাত গ্রন্থের নাম কি? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। বিলেতে 750 দিন কোন বিষয়ক রচনা? ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক রচনা। বিলেতে 750 দিন রচনাটি কোন গ্রন্থের অংশ বিশেষ? বিলেতে 750 দিন, এটা 750 দিন গ্রন্থের অংশ বিশেষ, মানে গ্রন্থের অংশ বিশেষ। 7 নম্বর প্রশ্ন, সাহিত্য ও সংস্কৃতি তোমাদের তোষামোদ এবং রাজনীতির ভাষা, ভাষা ও সাহিত্য এগুলো কার লেখা? মোহাম্মদ আব্দুল হাইয়ের লেখা। বিলেতে 750 দিন রচনার লেখক কোথায় গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন লন্ডনে, মানে লন্ডন বলতে বিলেতে। তারপর 9 নম্বর, লেখক লন্ডনে কত দিনের বেশি সূর্য দেখেননি? 20 দিনের বেশি, মানে 20 দিনের বেশি। লন্ডনের আকাশে কি ভেসে জমাট বাঁধার কথা বলা হয়েছে? টুকরো টুকরো মেঘ ভেসে জমাট বাঁধার কথা বলা হয়েছে। কোথায় কনকনে হাড় ভেদ করা শীত? লন্ডনে মানে অনেক শীত বোঝাচ্ছে এখানে। 13 নম্বর প্রশ্ন, লন্ডনবাসীদের আলাপের পুঁজি কি? আলাপের পুঁজি হচ্ছে ওয়েদার, মানে আবহাওয়া। কারা টাটকা মাংস খেতে পায় না? লন্ডনবাসী, কারণ তারা অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা থেকে মাংস নিয়ে আসে। কূটবুদ্ধির জন্য কারা বিখ্যাত? ইংরেজরা কূটবুদ্ধির জন্য বিখ্যাত। 16 নম্বর, লন্ডনে কিসের লহরীতে সবকিছু ধুয়ে মুছে যায়? হাসির লহরীতে। 17 নম্বর, কিসের জোরে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে? ডিপ্লোমেসির জোরে। ডিপ্লোমেসিটা কি? কূটনীতির কারণে। চারদিকে সাগরের মধ্যে অবস্থিত কোন দেশ? দ্বীপ বিশেষ। ইংল্যান্ড হচ্ছে চারদিকে সাগরের মধ্যে অবস্থিত দ্বীপ বিশেষ। ইংল্যান্ডবাসীরা মাংস আমদানি করে কোথা থেকে? আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া থেকে। শেক্সপিয়ার কোন দেশের বিখ্যাত কবি ছিলেন? এই ইংল্যান্ডেরই কবি ছিলেন। তারপরে 22 নম্বর, রূপালী সমুদ্রের মাঝখানে যেন অমূল্য মণির মতো বসানো রয়েছে এই দেশ ইংল্যান্ড। কে বলছেন এই কথা? এটা হচ্ছে শেক্সপিয়ার। 23 নম্বর প্রশ্ন, লন্ডনে শহরে মাটির নিচে কি আছে? মাটির নিচে আর একটা জগৎ আছে। তারপরে এখানে 24 নম্বর প্রশ্ন, লন্ডনে কি নগরবাসীদের হাতছানি দেয়? সবুজ পার্ক। এরপর এক কথার উত্তর দেখলাম। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখবো, মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবো। ঠিক আছে, আমাদের 20টার মতো, 10টার মতো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেগুলো 2 মার্কও থাকবে, এগুলো উত্তর আমাদেরকে দিতে হবে, সবগুলোতে আনসার করতে হবে, একটারও কিন্তু এখানে অল্টারনেটিভ নাই। এখন প্রথম প্রশ্ন, বিবরণমূলক লেখা বলতে কি বোঝায়? কোন ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা দেওয়া হয় যে ধরনের রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলে। বিবরণমূলক লেখার একটি অন্যতম উদ্দেশ্য হলো সবাইকে সেই বিষয়টি সম্পর্কে অবহিত করানো এবং সুস্পষ্ট ধারণা দেওয়া। 2 নম্বর প্রশ্ন, লেখক মোহাম্মদ আব্দুল হাই ইংরেজ জাতিকে কিভাবে মূল্যায়ন করেছেন? ইংরেজ জাতিকে লেখক বড্ড কষ্ট সহিষ্ণু ও সংগ্রামশীল হিসেবে তুলে ধরেছেন। ইংল্যান্ডের প্রকৃতি খুবই রুদ্র এবং কঠোর। এই প্রতিকূল পরিবেশে তারা সংগ্রাম করে বেঁচে থাকে। শত ব্যস্ততার মধ্যেও তারা সুযোগ পেলেই হাসি ঠাট্টায় মেতে ওঠে। তারা কঠোর পরিশ্রমী। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে? লন্ডন শহরে বেশ কিছু বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে, যেমন শহরের সৌন্দর্য, শহরবাসীর সুযোগ পেলেই প্রাণ খুলে হাসতে থাকা, রাস্তাঘাটে তাদের সুশৃঙ্খল জীবন, পরিকল্পিত বাড়িঘর, তারপরে মাটির নিচের টিউবওয়েলের জগৎ প্রভৃতি ভালো লেগেছে। অন্যদিকে খারাপ লাগার বিষয়গুলো হলো, দিনের বেলায় সূর্য দেখা যায় না, খাদ্যশস্য আমদানি করা হয়, ঘরে বারান্দা না থাকা, মুক্ত বাতাস থেকে নিজেদের আড়াল করে রাখা, টাটকা মাংস খেতে না পাওয়া। ঠিক আছে, টাটকা মাংস তারা খেতে পারে না, কারণ তারা অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা থেকে আমদানি করে, তাই না? এরকম। 4 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডকে কেন দ্বীপ রাষ্ট্র বলা হয়?
চারদিকে জলরাশি দ্বারা বেষ্টিত স্থলভাগকে দ্বীপ বলা হয়। ইংল্যান্ডের চারপাশেই সাগরের জলরাশি রয়েছে, তাই ইংল্যান্ডকে দ্বীপ রাষ্ট্র বলা হয়। তারপরে 5 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডকে কেন অন্য দেশ থেকে খাদ্য আমদানি করতে হয়? শীত প্রধান দেশ হওয়ায় ইংল্যান্ড বছরের একটা বড় অংশ বরফে আবৃত থাকে। ফলে সেখানে যেমন কোনো ফসল উৎপাদনের সুযোগ থাকে না বা নেই, তাই দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য ইংল্যান্ডকে পার্শ্ববর্তী কিংবা অন্যান্য দেশ থেকে খাদ্য সামগ্রী আমদানি করতে হয়। এরপর 6 নম্বর প্রশ্ন, লন্ডনে বাড়িঘরগুলোতে বারান্দা নেই কেন? কারণ শীতের কারণে লন্ডনের বাড়িঘরগুলোতে বারান্দা নেই। লন্ডনে প্রচন্ড শীত থাকে, তাই সেখানে বাইরে বা দাঁড়িয়ে খোলা হাওয়া উপভোগ করা যায় না। তাদের সব আয়োজন এবং সাজসজ্জা ঘরের ভেতরেই চলে, তাই তাদের বাড়ি ঘরগুলোতে বারান্দা নেই। তারপর আমরা রচনামূলক প্রশ্নে চলে আসবো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। 2 ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে। এক ধরনের রচনামূলক প্রশ্নে উদ্দীপক থাকবে না, সেটাকে বলা হয় দৃশ্যপটবিহীন। তো দৃশ্যপটবিহীন রচনামূলক যে প্রশ্ন, তার ভিতর থাকতে পারে 1 নম্বর প্রশ্ন, বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য কি কি? দেখো কি কি বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্য আছে। বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর, বিবরণমূলক লেখা সাবলীল হয়, স্পষ্ট হয়, সুনির্দিষ্ট হয়। 2 নম্বর, বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্জল হতে থাকে। মানে প্রাঞ্জল মানে খুব শুনতে ভালো লাগে, সহজ সরল হয়। এ ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা থাকে। এ ধরনের লেখায় সুস্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ। এ ধরনের লেখায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং তার নিবিড় পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভ্রমণ কাহিনীর বৈশিষ্ট্য লেখো। এ ধরনের লেখায়, সব ধরনের লেখায় যেমন নিজস্ব বৈশিষ্ট্য থাকে, তেমনি ভ্রমণ কাহিনীতেও কতিপয় বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন 1 নম্বর, ভ্রমণ কাহিনী এক ধরনের বিবরণমূলক রচনা। 2 নম্বর, ভ্রমণ কাহিনীতে ভ্রমণের ধারাবাহিকতা বজায় রেখে বর্ণনা করা হয়। 3 নম্বর, ভ্রমণ কাহিনীতে ভ্রমণের প্রভৃতি, পরিবেশ, আচার আর সংস্কৃতি, তারপরে ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ে ধারণা থাকে। 4 নম্বর প্রশ্ন, একই স্থানের ভ্রমণ কাহিনী লেখক ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। 5 নম্বর, ভ্রমণ কাহিনীতে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব ধরন এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ফুটে ওঠে। এটা ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া এবং পরিবেশের তুলনা করো। এটা আমাদের তুলনা করতে বলা হয়েছে। তো এটার উত্তরে চলে আসলাম। দেখো, লন্ডনের আবহাওয়া এবং পরিবেশের দিকে তাকালে দেখা যায় এটি খুবই রুদ্র এবং কঠোর। দিনের বড় একটা অংশে যেখানে সূর্যের আলো পড়ে চোখে পড়ে না, ফলে প্রচন্ড ঠান্ডা পড়ে। সেজন্য প্রকৃতির নির্মল বাতাস সেখানে পাওয়া যায় না। অন্যদিকে আমার এলাকার আবহাওয়া ও পরিবেশ লন্ডনের থেকে পৃথক এবং মনোরম। আমার এলাকায় প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত্র যায়। তারপরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে পালাক্রমে হাজির হয়। সময় মতো বৃষ্টি এসে প্রাণে দোলা দেয়। আবার বসন্তের নির্মল বাতাস আনন্দের কি করে, অন্তর প্রসন্ন করে, মানে অন্তরে শান্তি লাগে, প্রশান্ত করে, যা লন্ডনের আবহাওয়া এবং পরিবেশে দেখা যায় না। 4 নম্বর প্রশ্ন চলে যায়, ওয়েদারই এদের আলাপের পুঁজি। মানে একমাত্র আবহাওয়াই হচ্ছে এদের আলাপের পুঁজি। কথাটি বিশ্লেষণ করো। বিলেতে বা লন্ডনে শীত প্রধান দেশ, সেই দেশে প্রচন্ড শীত থাকে, হাড় কাঁপানো শীত। রোদের দেখা তেমন মেলে না বা পাওয়া যায় না। কখনো যদি সূর্যের দেখা মেলে, তাহলে তাদের আনন্দের আর সীমা থাকে না। সাধারণত এ দেশের মানুষ চুপ থাকতে ভালোবাসে, তবে রৌদ্রোজ্জ্বল সুন্দর আবহাওয়ার দেখা পেলে তারা আলাপ জমায়, মানে কথা বলতে। মূলত আবহাওয়ার কারণে তাদের আলাপের কেন্দ্রবিন্দুতে থাকে। ওয়েদার বিষয়ে আলাপ ফুরালে আবার তারা চুপ হয়ে যায়। তাই বলা যায় ওয়েদারই এদের আলাপের পুঁজি। মানে ওয়েদারের বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তারা আলোচনা এরকম একটা করে না। বাতাস। এরপরে 5 নম্বর, হাসতে পারা যে কত বড় কলা তা বোঝা যায় এদের দৈনন্দিন ব্যবহারে খুঁটিনাটিতে বিশ্লেষণ করতে। ইংল্যান্ডের আদিবাসীরা প্রাণ খুলে হাসতে পারে। কাজের বোঝাকে হালকা করে নেওয়ার জন্য তারা এমন ভাবে হাসতে শিখেছে, তাদের দৈনন্দিন ব্যবহারে খুঁটিনাটি বিষয়ে হাসির উপকরণ ছড়িয়ে থাকে। আমোদ প্রমোদ, খেলাধুলা, সিনেমা, থিয়েটার, দোকানপাট সবকিছুতেই হাসির উদ্দীপক উপকরণের ব্যবস্থা করা হয়। সেখানে
ঘর ভরা লোক কথায় কথায় হাসে, কোনো গোলমাল না থাকলেও হাসির লহর যেন থামতেই চায় না। তাদের হাসি শৈলিক সৌন্দর্য সৃষ্টি করে। হাসতে পারা অনেক বড় শিল্প। এটা তাদের দৈনন্দিন জীবনের সবকিছুতেই লক্ষণীয়, মানে সবকিছুতেই লক্ষ্য করা যায়। তারপরে 6 নম্বর প্রশ্ন, লেখক ইংরেজকে কষ্ট সহিষ্ণু জাত বলেছেন কেন? আলোচনা করো। কেন বলেছেন তার কারণ হচ্ছে রুদ্র প্রকৃতি এবং পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে বাঁচতে হয় বলে লেখক ইংরেজকে কষ্ট সহিষ্ণু জাত বলেছেন। শীতের দেশ ইংল্যান্ড মানে বসবাসকালে লেখক সে দেশের প্রকৃতি দেখেছেন। ঠান্ডা দেশ এটি, সূর্যের দেখা তেমন মেলে না। মেঘ, বৃষ্টি, ধোঁয়া, বাতাস, হাড় ভেদ করা কনকনে শীত প্রভৃতি দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য। এছাড়া চারদিকের সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটি দ্বীপ বিশেষ। এদেশে খাদ্যশস্য বড় বেশি ভালো ভালো মানে বেশি ফলে না, তাই খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়। এদেশের প্রকৃতি রুদ্র এবং কঠোর। এই রুদ্র প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে বাঁচতে হয় বলেই লেখক সেখানকার লোকজনকে কষ্ট সহিষ্ণু জাত বলেছেন। খুবই সুন্দর একটা প্রশ্ন। 7 নম্বর, হাসির আবহাওয়াটাকে ছোঁয়াচে বলা হয়েছে কেন? আলোচনা করো। চারদিকে ছড়িয়ে থাকা হাসির উপকরণ দেখলেই হাসির খোরাক যোগায় বলে সেই আবহাওয়াটাকে ছোঁয়াচে বলা হয়েছে। ইংল্যান্ডের লোকেরা হাসতে পারে খুব। কাজের চাপকে হালকা করার জন্য তারা মুখ খুলে হাসতে শিখেছে। হাসতে পারা যে কত বড় কথা তা বোঝা যায় তাদের দৈনন্দিন ব্যবহারে খুঁটিনাটিতে। আমোদ প্রমোদ, খেলাধুলা, সিনেমা, থিয়েটার, তারপর দেখো প্যান্টোমাইম আর কি ব্যালেতে সবচেয়ে বেশি দেখা যায় হাসির মারপ্যাচ। কোনো গোলমাল হইচই নেই, অথচ চতুর্দিকে কেবল হাসির লহর বয়ে দিয়েছে। মানে চারদিকে মানুষ হাসতেছে। দোকানপাটেও ছেলেপেলেদের কিভাবে তাদের হাসানোর জন্য নানা রকমের খেলনার আয়োজন করা হয়েছে। দোকানে ঢুকলেই মনে হয় যেন আপনা থেকে কুতু লাগছে, মানে ওখানে হাসি চলে আসে। এসব কারণেই হাসির আবহাওয়াটিকে ছোঁয়াচে বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, লন্ডনের বিরাটত্ব লেখকের মনকে ঘাবড়ে দেয় কেন? আলোচনা করো। লেখকের বিরাটত্বের মাঝে নিজেকে হারিয়ে ফেলার ভয়, মানে লন্ডনের বিরাটত্বের মাঝে নিজেকে হারিয়ে ফেলার ভয় লেখকের মনকে ঘাবড়ে দেয়। লন্ডন বিরাট শহর, ফুটপাতে অগণিত জনতার ভিড়, আর পথে রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন। তবে যানবাহনের ধাক্কায় জনস্রোত চাপা পড়ে না। হ্যাঁ, মানে আমাদের দেশের মতো এরকম জ্যাম নাই, কেননা পথ তাদের সুনির্দিষ্ট, বিশৃঙ্খল বা সুশৃঙ্খল, প্রশংসাতীত ভাবে সুন্দর, মানে সেখানে খুব শৃঙ্খলার সাথে সবকিছু হয়। তবে এসব বিশাল আয়োজনে লেখক হতবুদ্ধি হয়ে পড়েন। পথে বেরোলে নিজেকে হারিয়ে ফেলেছেন বলে মনে করেন তিনি। তার মন ঘাবড়ে যায়। লন্ডনের বিরাটত্বের কারণেই তার মনটা এমন হয়ে যায়। আচ্ছা, এখন আমরা রচনামূলক প্রশ্ন এক টাইপের দেখলাম, আর এক টাইপের রচনামূলক প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে যেগুলোর উদ্দীপক থাকবে। ওকে, তো নিচের উদ্দীপকটি পড়ো। নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গর্ব। আয়তাকার এই পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10x6। জমিনের গাঢ় সবুজ বর্ণের মধ্যে একটি লাল বৃত্ত অঙ্কিত। লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকাটির দৈর্ঘ্যের 1/5। পতাকার সবুজ রং বাংলাদেশের শ্যামল প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, আর বৃত্তের লাল রং উদীয়মান লাল সূর্য এবং স্বাধীনতা যুদ্ধে উৎসর্গকারীদের রক্তের প্রতীক। জাতীয় পতাকা অত্যন্ত মর্যাদা সম্পন্ন জাতীয় সম্পদ। দেশ বিদেশে আমাদের জাতীয় মর্যাদা ও স্বাধীনতাকে সগৌরবে ঘোষণা করে এই পতাকা। প্রথম প্রশ্ন ক, অনুচ্ছেদের লেখকটিকে তুমি কোন ধরনের লেখা হিসেবে গণ্য করবে? এ ধরনের লেখা সম্পর্কে তুমি কি জানো? বিস্তারিত লেখো। 6 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদটি যে ধরনের লেখার অন্তর্গত বলে মনে করো সে ধরনের লেখা লেখো, তা তোমার প্রিয় শিক্ষকের বিষয়। আচ্ছা, এখন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদের লেখাটিকে আমি বিবরণমূলক লেখা হিসেবে গণ্য করব। এ ধরনের লেখা সম্পর্কে আমি যা জানি তা নিচে বিবৃত করা হলো। কি জানি আমি? এই ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, প্রাণী, পরিস্থিতি, ঘটনা প্রভৃতি অনুভূতি, ভ্রমণ, অতীত, স্মৃতি, তারপর ছবি বা কোনো বিষয়ের বিবরণ দেওয়া হয় যে রচনায়, তাকে বিবরণমূলক লেখা বলা হয়। এ ধরনের লেখায় অন্যতম উদ্দেশ্য হলো
সবাইকে সেই বিষয়টি সম্পর্কে অবহিত করানো এবং স্পষ্ট ধারণা দেওয়া। এ ধরনের লেখায় সাবলীল বর্ণনা থাকে বেশি। বিবরণমূলক লেখায় লেখকের জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গি পরিস্ফুট হয়ে ওঠে, মানে স্পষ্ট হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গি অনেক সময় পাঠককে প্রভাবিত করে, পাঠকও অনেক প্রভাবিত হয়ে যায়। নিবিড় পাঠ এবং পর্যবেক্ষণের মাধ্যমে পাঠকও লেখকের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পারেন। আসলে এ ধরনের রচনায় লেখক নিজ দৃষ্টিভঙ্গি থেকে পাঠকে একটা নির্দিষ্ট বিষয়, জিনিস, ব্যক্তি বা স্থানকে অনুভব করান এমন ভাবে যেন পাঠকে বিষয়টি চোখের সামনে দেখতে পাচ্ছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে, যে অনুচ্ছেদটি বিবরণমূলক লেখার অন্তর্গত বলে আমি মনে করি। নিম্নে আমার প্রিয় শিক্ষক এ বিষয়ে একটা বিবরণমূলক লেখা উপস্থাপন করা হলো। এখানে তোমার প্রিয় শিক্ষকের বিষয় সম্পর্কে তুমি একটা বিবরণমূলক লেখা লিখবা। আমার প্রিয় শিক্ষক এভাবে, ঠিক আছে, এভাবে তারপর এখান থেকে লেখা শুরু করবা। শিক্ষকরা সর্বদাই পরম শ্রদ্ধেয় হয়, মানে তাদেরকে শ্রদ্ধার পাত্র, তাদেরকে শ্রদ্ধা করতে হয়। আমাদের স্বভাব চরিত্র গঠনে শিক্ষার অগ্রগতিতে তাদের ভূমিকা অসামান্য। কোন ছোট বিষয়ে দেখা শিক্ষকরা প্রায় সবই বৈচিত্র্যে ভিন্নতর হয়, কিন্তু আকর্ষণ অনন্য হয়। তাই তারা সবাই আমাদের প্রিয় বা আমার প্রিয়। তবে সব শিক্ষকের মধ্য থেকে খুব সহজেই আমি একজনকে পৃথক করতে পারি। তার দৃঢ় বলিষ্ঠ ব্যক্তিত্বের কারণে তার পড়াশোনার ধরনে আমি মুগ্ধ। তিনি আমার সব শিক্ষকের মধ্যে ভীষণ প্রিয় একজন শিক্ষক। তিনি হলেন, এখানে তোমার স্কুলের নাম দিবা, তোমার স্কুলের টিচারে বাংলা টিচারের নাম দিবা। হ্যাঁ, বাংলা টিচারের নাম দিবা, কারণ তোমার যে খাতা যিনি দেখবেন তার নাম দিয়ে দিবা, তা না হলে তিনি আবার মনে কষ্ট পেতে পারে। তার নাম দিবা। তিনি এত চমৎকার করে পড়ান যে আমরা ইংরেজিতে দক্ষ হয়ে উঠলাম। তো এখানে যদি বাংলা টিচার হয় তাহলে বাংলায় লিখবা যে আমরা বাংলায় দক্ষ হয়ে উঠলাম। আজ পড়া গায়ের স্কুল হিসেবে অনেক শিক্ষার্থী ইংরেজি ভীতি ছিল, মানে ইংরেজিকে ভয় পেত ভীষণ, কিন্তু তার পড়ানোর কৌশল সবাই সেই ভীতি কাটিয়ে উঠলো। তিনি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস নেন। তিনি পড়াশোনার ফাঁকে ফাঁকে চমৎকার সব গল্প উদাহরণ টেনে আমাদের পাঠ্য আরো সহজ করে তোলেন। জীবনে সৎ মানুষ হওয়া, ভালো কাজ করার, ভালো রেজাল্ট করার, কোনো অবস্থাতেই হতাশ না হওয়ার বিষয়গুলো গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা দেয়। ঠিক আছে, তিনি আমাদের শিখিয়েছেন ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। এলাকার 10 জনের মধ্যে একজন বিশেষ মানুষ হিসেবে তিনি পরিচিত। তার অনেক শিক্ষার্থী দেশ বিদেশে প্রতিষ্ঠিত এবং সুসভ্য মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ছিল সেখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ, এক কথায় উত্তর, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর সবকিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আর যদি তোমরা কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা। একই সাথে পিডিএফ সংগ্রহ করার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।